টি-20 বিশ্বকাপের বিশেষ আয়োজন 20 কুড়িতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নোমান আব্দুল্লাহ। আমার সঙ্গে আছেন বাংলাদেশের প্রথম টেস্ট আম্পায়ার আখতার উদ্দিন শাহিন। শাহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা আপনাকে আজকে নিয়ে আসার মূল কারণটা হচ্ছে গতকালকের ম্যাচে বাংলাদেশের ম্যাচে যে আম্পায়ারিং নিয়ে সমালোচনাগুলো হচ্ছে এখন পর্যন্ত চলছে। ম্যাচে আমরা যেটি দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদের আউটটা দেয়া এবং সেখান থেকে বাংলাদেশ যে রানগুলো মিস করলো, পরবর্তীতে বাংলাদেশ 4 রানেই হারলো এবং তৌহিদ হৃদয়ের আউটটা নিয়েও কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। অ্যাজ এ আম্পায়ার আপনার কাছে কি মনে হয় যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলো কতটুকু ভ্যালিড আসলে? অ্যাকচুয়ালি যদি আপনি রুলস রেগুলেশনস বা বাইলজ যদি আপনি দেখেন, বাইলজে কিন্তু ভুল হয়নি। বাইলজ অনুযায়ী আম্পায়ার যখন আফটার ডেলিভারি অ্যাপিল হয়েছে, হোয়াট এভার ইট ইজ, জোরালো হোক কম হোক, মানে অ্যাপিল হয়েছে, আম্পায়ার তার ডিসিশন দিয়েছে। এখন আম্পায়ার ওয়ান্স গিভেন আউট, সাথে সাথে কিন্তু বলটা ডেড হয়ে যায়। তো সেখান দিয়ে কোনো নিয়মের ব্যত্যয় হয়নি। বাট প্রশ্নটা হচ্ছে যে আমি তো প্রশ্ন করব অথরিটির কাছে যে তারা ইম্পার্শিয়াল থাকার জন্য এত টেকনোলজি, এত সিস্টেম করছে, কিন্তু এই যে ইম্পার্শিয়াল থাকার জন্য যেটা করছে সেই ইম্পার্শিয়ালিটি তো আসলে মেনটেন হচ্ছে না। আমার টিম যে আজকে লো স্কোরিং ম্যাচ দেখে জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, কিন্তু আমার টিম যে ডিপ্রাইভ হলো ডিউ টু দিস ডিসিশন, সেটা আমি কিভাবে রিকভার করব? জি, সেক্ষেত্রে আপনার আইসিসির রুলসটা আমরা দেখেছি। রুলস অনুযায়ী আপনি যেটি বলছিলেন সেটিই ঠিক আছে, কিন্তু আম্পায়ারদের অনফিল্ড আম্পায়ারদের কি তখন কোনো দায়িত্ব ছিল? লাইক আমি যেটা বলতে চাচ্ছি যে যেমন আম্পায়াররা কি হচ্ছে ডিসিশনটা বলটা দেখার পরে বলটা কোথায় যাচ্ছে, ফিল্ডারের হাতে গেল কিনা বা বাউন্ডারির বাইরে গেল কিনা, ওইটুকু সময় নেয়ার সুযোগ কি তাদের হাতে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সেটা আছে। আপনি একটু সময় নিয়ে আউট দিতে পারেন, কারণ এখানে আম্পায়ারকে অনেকগুলো জিনিস বিবেচনায় আনতে হয়। বলের পিচিং, ইম্প্যাক্ট কোথায় হয়েছে, বল ইন লাইন, বলের হাইট, অনেক বিষয় আম্পায়ারকে জাজ করতে হয়। দেন সে একটা চিন্তা করে ডিসিশন দিতে পারে। কেউ যদি আবার একটু আর্লি দেয়, সেটা দোষের কিছু নাই। বাট মূল জিনিসটা হচ্ছে যে হিউম্যান এরর হতেই পারে। এখন জিনিসটা ওরা লেগ বিফোর অ্যাপিল করছে, আম্পায়ার কাছে মনে হচ্ছে যে এটা লেগ বিফোর ছিল, সে আউট দিয়েছে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে এখানে লেগ বিফোর, সে ফ্লিক করতে গেছে, তার ব্যাটে লাগে নেই, বলটা প্যাডে লেগে বাউন্ডারি হয়ে গেছে। আমি যদি এইখানে অ্যাপিলটা না হইতো বা রিভিউটা না হইতো বা আউট না দিলে, নট আউট বললে তো আমি বেনিফিটেড হতাম। মিন্স আমার রানের খাতায় 4 রান যোগ হতো, রাইট। কিন্তু আমি তো বলছি না যে নিয়মটাই ভুল আছে। নিয়ম তো ঠিক আছে, অ্যাপিল করছে, সাথে সাথে বল ডেড। কিন্তু সেই নিয়মটা হচ্ছে কতটুকু যৌক্তিক সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। আমরা অনেকগুলো ক্রিকেটারের আজকে দেখেছি যে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা, বিশেষ করে মর্নে মর্কেল যিনি দক্ষিণ আফ্রিকান, তিনিও কিন্তু বলছেন যে এই রুলসটা যেন চেঞ্জ করা হয়। রুলসটা নিয়ে আমারও প্রশ্নটা সেখানে যে আপনি ইম্পার্শিয়াল থাকার জন্য ম্যাচে যেন কেউ ডিপ্রাইভ না হয়। এত কিছু, এত টেকনোলজির এত মানে ইমপ্লিমেন্টেশনটা শুধুমাত্র কিন্তু নিজেকে ইম্পার্শিয়াল থাকার জন্য। তাহলে পরে তো আমি ইম্পার্শিয়াল থাকতে পারছি না। আমার এখানে যে আমি যেইভাবে ক্ষতিগ্রস্ত হলাম, আমার এটা তো সারভাইভ করার সুযোগ নাই। আমি একটা বল মিস করলাম, আমার একটা ডিসিশনের কারণে আমি 4টা রান মিস করলাম। আবার আমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারছি না যে এইটার কারণে তো আমি 4টা রান পেলাম না। ইটস এ লো স্কোরিং ম্যাচ, 4 রান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। রাইট, আমরা সেই 4 রানেই তো হেরেছি। সেই 4 রানেই আমরা হেরেছি। এরপরও আরও ছিল, যেমন ওয়াইড নিয়েও কিছু কথা ছিল। জিনিসগুলা হচ্ছে যে হয়তোবা এখন মনে করেন কথায় কথায় তো আমার তো রিভিউয়ের পরিমাণটাও লিমিটেড। আমি 2টার বেশি রিভিউ চাইতে পারি না, আমি রিভিউগুলো নষ্টও করতে পারি না ফর এ হোয়াইট বল। রাইট, কিন্তু আপনি যেটি বলছিলেন যে আম্পায়াররা মাঠে মানবিক ভুলগুলো করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম কালকে আমরা যেটি দেখছিলাম, এটা আমরা হিউম্যান এরর আমরা অনেক সময়ই দেখি, সেটা মেনে নেন সবাই। কিন্তু আপনার কালকে যেভাবে মাহমুদুল্লাহ রিয়াদের আউটটা দেওয়া হলো, আমরা দেখলাম যে স্ট্যাম্প মিস করছে, সেটাও আমরা মানবিক ভুল বলে ধরে নিলাম। তাওহিদ হৃদয়ের আউটটা যখন দেওয়া হলো, আম্পায়ার্স কল ছিল, আউট না দিলেই বরং ভালো হতো মনে হচ্ছিল আমাদের। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটি হচ্ছে যে ইভেন রাবাদা বা বোলার ছিলেন রাবাদা, তিনি সেভাবে আপিল করেন উনি, বা ফিল্ডাররাও সেভাবে আপিল করেননি, তার আগেই হচ্ছে আউটটা দিয়ে দেওয়া হয়েছে। ওয়াইডগুলোর কথা আপনি বলছিলেন, 2টো ওয়াইড কমপক্ষে বাংলাদেশ দল পেতে পারত। আপনার কাছে কি মনে হয়েছে কালকের ম্যাচে অন্তত আম্পায়াররা কিছুটা বায়াস ছিলেন কোনো টিমের প্রতি?
দক্ষিণ আফ্রিকার। অ্যাজ অ্যান আম্পায়ার আমার কথাটা বলা উচিত না, কারণ তৃতীয় দেশের আপনি যেহেতু আম্পায়ার সেহেতু আপনিই ভালো বলতে পারবেন যে এই ধরনের ডিসিশনগুলো আসলে নেওয়ার সুযোগ জিনিসটা কতটা থাকে। আসলে হয় কি, অনেক সময় সিচুয়েশন পারমিট করে, সিচুয়েশন সুযোগগুলো করে দেয়। এখন যেমন মনে করেন বলটা আসলে আমরা টিভিতে দেখতেছি, আমরা টেকনোলজির সাহায্যে স্লো মোশনে দেখতেছি অনেকভাবে, বাট আম্পায়ারের দিকটাও চিন্তা করেন, আম্পায়ার কিন্তু মাঠে একবারই দেখার সুযোগ পাচ্ছে, এক ফ্র্যাকশন অফ সেকেন্ড কিন্তু সে একটা মেসিভ মিস্টেক করে ফেলতে পারে। এখন আমি কিন্তু টেলিভিশনে স্লো মোশনে সোফায় মানে আরাম করে বসে কিন্তু আমি দেখতেছি বল মিসিং লেগ, এটা খুব ইজি মনে হতে পারে, বাট আপনি মাঠে আপনি কোন অবস্থায় ছিলেন সেটা, এবং আপনি তো মাঠে একটা ইমাজিনারি লাইন দেখতে পাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে আপনি যখন আগের ওভারেই দেখলেন যে আপনার একটা সিদ্ধান্ত হচ্ছে ওভারটার্ন হলো, পরের ওভারেই আবার আরেকজন আম্পায়ার এসছে, বাট দুজনই তো অনফিল্ড আম্পায়ার, আরেকজন আম্পায়ার এসছে, তিনি আপনার অ্যাপিল করার আগেই হচ্ছে ডিসিশন নিয়ে ফেলছেন, তিনি তো একটু সময় নেওয়ার সুযোগ তো তার ছিল, এমন না যে তা আপনাকে ফ্র্যাকশন অফ সেকেন্ডসে ডিসিশন দিতে হবে। নট নেসেসারিলি, আমি তো বারবার বলছি যে কেউ কিন্তু দেখবেন এই টুর্নামেন্টে অন্যান্য আম্পায়ারদের দেখবেন সামওয়ান ইজ টেকিং একটু বেশি সময় তার সুযোগ আছে, রাইট, সে চিন্তা করার সুযোগ আছে, কারণ তাকে অনেকগুলো জিনিস বিবেচনায় আনতে হয়। বলের পিচিংটা কোথায় ছিল, ইম্প্যাক্টটা কোথায় ছিল, বল ইন লাইন ছিল কিনা, বলের হাইট ছিল কিনা, হ্যাঁ, ব্যাটসম্যান ওভার দ্য উইকেট বা রাউন্ড দ্য উইকেট করতেছে কিনা, ব্যাটসম্যানের পজিশনটা কি ছিল, অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। তো এইটা মানে খুব কুইক দিলে হয় কি, আমাদের দেশে একটা প্রচলিত ব্যাপার ছিল যে উনি বায়াসড, আগের থেকে রেডি ছিল দিয়ে দিবে, আমরা আসলে এইভাবেই অভ্যস্ত, আমরা দেখেছি অ্যাজ সাচ, এই জন্যই কথাটা উঠেছে। বাট এখন উনি যদি কনফিডেন্ট থাকে উনি দিয়ে দিচ্ছে, সেটা যদি উনি যদি কনফিডেন্ট থাকে আমার এভরিথিং ইজ রেডি। এখন দেখেন এই যে রিটেইন যে করেছে, জি, হৃদয়ের ব্যাপারে যে ডিসিশনটা রিটেইন করেছে, এটা তো আমার মনে হয় সে যদি নট আউট দিত সেটাও রিটেইন করতো। এক্স্যাক্টলি। কেন রিটেন করতো? বলের একটা মেজর পোর্শন কিন্তু স্টাম্পের বাইরেই ছিল, এই বেনিফিট অফ ডাউটটা কিন্তু ব্যাটসম্যান পেতে পারতো, এবং সে যদি এখানে নট আউট দিত আমার মনে হয় টিভি আম্পায়ার সেটাকেও রিটেন করতে বলতো। অবশ্যই অবশ্যই সেই বিষয়টা, কারণ বলের যেহেতু সিমের বাইরের অংশটা বেশিরভাগ অংশই ছিল বাইরে, যেটা আমরা এই যে ইমাজিনারি লাইনে যেটা দেওয়া হয়, সিমের একটা মেজর পোর্শন যদি সিমের অংশটা যদি আপনার বাইরে লেগ স্টাম্পের বাইরে পড়ে, তো আমি ধরে নিই যে এটা পিচিং আউটসাইড লেগ স্টাম্প, জি, তা আমি তো সেখানে ডেড এগেনস্ট, কোনো ডিসিশনই হবে না, কোনো আউটই হবে না, বিষয়গুলো এইরকম। আম্পায়ার হিসেবে আপনার কাছে এই প্রশ্নটা জানতে চাওয়া যে আপনার কাছে কি মনে হয়েছে কালকে কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে আম্পায়াররা বায়াসডই ছিলেন? আসলে আমি ঠিক আমার অ্যাজ অ্যান আম্পায়ার আমি বললাম যে এইটা বলা ঠিক হবে না বায়াস, তবে জিনিসগুলো দৃষ্টি, এমনিতে বাংলাদেশ কিন্তু অনেক সময় এই ধরনের ভিকটিম হয়, ডিসিশনের ভিকটিম হয়, সেটার কারণ কি আসলে? ডিসিশনে ভিকটিম হয় এটা কম বেশি সব খেলাতেই দেখবেন, হয়তো আমাদের সাথে একটু বেশি হয়, আমাদের সঙ্গে বেশি কেন হয়? হ্যাঁ, কেন হয় বলতে না, এখানে যদি আপনি বলেন, আমি নাম মেনশন করতে চাই না, আমাদের এখানে বা আমরা যখন আম্পায়ারিং ইনভলভ ছিলাম আমি দেখেছি আমাদের এই উপমহাদেশেরই আম্পায়ার আমাদের টিমের এগেনস্টেই কিন্তু বেশিরভাগ রং ডিসিশনগুলো দিয়েছে। আচ্ছা, ব্যাপারটা বুঝছেন? আমি নাম মেনশন করতে চাচ্ছি না, হ্যাঁ, বাট আইসিসির একদম এলিট প্যানেলের আম্পায়ার কিন্তু অনেক মেজর ম্যাচেই সে বেশিরভাগ মিস্টেক আমার টিমের এগেনস্টেই গেছে। কিন্তু আমরা তো দেখি যে আপনার উপমহাদেশেরই দল, বাট ভারত পাকিস্তানের এগেনস্টে কিন্তু এত ডিসিশন যায় না। এটা একটা আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা কিন্তু মোডল দেশ না, আমরা মোডল দেশের কথা বলি, রাইট? ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কথা বলি, দক্ষিণ আফ্রিকা তো আর মোডল দেশ না। যদি অর্থনৈতিকভাবেও চিন্তা করেন বাংলাদেশের সমপর্যায়ের বা বাংলাদেশের নিচেই হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ক্রিকেটে তাদের আইসিসিতেও তাদের অবদান বাংলাদেশের চেয়েও বেশি না, বাণিজ্যিক দিক থেকে বলি। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার এগেনস্টে ম্যাচে কেন আমাদের এগেনস্টে আসলে ডিসিশনগুলো যাবে? অ্যাকচুয়ালি অনেকগুলো সার্কামস্টান্স এক করলে পরে যেটা দাঁড়ায়, সেটা আপনার কথার সাথে আমিও একমত হব বা অন্যরাও হবে, সেটা হচ্ছে যে আপনার মানে সার্কামস্টান্সগুলো এরকম ছিল, রাবাডা যে অ্যাপিলটা করছে, জি, রাবালার ওর অ্যাপিলটা কিন্তু হাফ হার্টেড ছিল, নাম্বার ওয়ান। জি জি। নাম্বার টু হচ্ছে মানে আদার ফিল্ডার্সের জোরালো অ্যাপিল ছিল না, সেইখানে এত কুইক রেসপন্সটা দৃষ্টিকটু ঠেকেছে, যেটা মনে হয় আমি বলবো দৃষ্টিকটু ঠেকেছে। দ্যাটস সাচ মানুষ দুইটা কথা বলার সুযোগ পাচ্ছে। আই ডোন্ট নো তার ভিতরে কি ছিল, আমার সেটা বলাও না, কিন্তু জিনিসটা মানে চোখে লাগছে, আমাদের চোখে লাগছে যে মানে একদম অ্যাপিলের সাথে অ্যাপিলটা কিন্তু হাফ হার্টেড ছিল, রাবাদাও কিন্তু কনফিউজড ছিল, হয়তো বা প্যাডে না লাগলে বল ওয়াইডি কি হয়ে যেত কিনা, এরকম একটা তার চেহারার মধ্যে এরকম একটা ভাব ছিল। তারপরে উইকেট কিপারের কাছ থেকে অত জোরালো অ্যাপিল ছিল না।
আদার্সে যারা সাইডে যারা থাকে তারা তো বোঝার কথা না ইজ ইট লেগ বিফোর অর নট, তাদের শাউটিংটাকে আমি অত গুরুত্বও দিতে চাই না। কিন্তু উইকেট কিপার অ্যান্ড বোলারের ক্ষেত্রে আমি বলবো উইকেট কিপারের জোরালো অ্যাপিল ছিল না এবং বোলারের অ্যাপিলটা ছিল হাফ হার্টেড, বাট আম্পায়ারের রেসপন্সটা ছিল কুইক। রাইট, সেই এটা দৃষ্টিকটু, আমি বলবো এটা দৃষ্টিকটু। তারপরে এখন আপনি অনেক বিভিন্নভাবে, কিন্তু ওয়াইডগুলার ব্যাপারে আমি বলবো যে এখানেও কিন্তু কিছু বিষয় চিন্তা করা উচিত। হয়তো সময় ক্ষেপণ নিয়ে অনেক বড় বড় কমেন্ট্রেটররাও কিন্তু কথা বলছে যে না এই কথায় কথায় হাইট নিয়ে, এই ক্যাচ নিয়ে, রান আউট নিয়ে এতভাবে ইয়ে করা। আমার কথা হচ্ছে তুমি নিখুঁত এবং নির্ভুল করার জন্যই তো এগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে, রাইট। সো দ্যাট আমার কথা হচ্ছে যে কিছু সময় না হয় বাড়িয়ে দেওয়া হোক ওভার প্রতি। এখন এই রুলসটা নিয়ে অনেক কথা হচ্ছে। এখন তো এটা তো বললাম শুরুতেই, আপনি তো ইম্পার্শিয়াল থাকার জন্য এটা ইমপ্লিমেন্ট করেছেন এই রুল, কিন্তু আলটিমেটলি তো ইম্পার্শিয়াল থাকতে পারছেন না। এই যে আমি ভিক্টিমাইজ হয়ে গেলাম। রাইট, এটা যে কোনো টিম যে কোনো সময় যে কোনো ম্যাচ, এটা যদি আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হতো আপনি কি বলতেন? আজকে টি-20 ফাইনাল ম্যাচে যদি এরকম একটা হতো যে লো স্কোরিং ম্যাচ হওয়ার এভরি পসিবিলিটি, দিস ইজ নট আ ফ্ল্যাট উইকেট। রাইট, যে কোনো ম্যাচে যে কোনো সময় লো স্কোরিং ম্যাচ হতে পারে, যে কোনো দল এটার ভিকটিম হতে পারে। সেক্ষেত্রে পুরো টুর্নামেন্টটা নিয়েই আসলে আলোচনার চেয়ে বা প্রশংসার চেয়ে সমালোচনা অনেক বেশি হবে। রাইট, আমরা তো আম্পায়ারিং নিয়ে কথা বলছি, তবে বাংলাদেশ দলও তো আসলে ম্যাচটা জিতে নিতে পারতো। তাদের ক্রিকেটারদেরও কিন্তু নিজেদের সামর্থ্যের মধ্যে থেকেই ম্যাচটা জিতে নেওয়ার সুযোগ ছিল। আমরা বাংলাদেশ দল নিয়ে আলোচনা করব, আপনার কাছে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। 20 কোটিতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন 20 কোটি। শাহিন ভাই, আমরা যেখানে শেষ করেছিলাম বাংলাদেশের পারফরমেন্সটা নিয়ে একটু কথা বলতে চাই। শুরুতে বাংলাদেশ বোলিংটা করেছে, দক্ষিণ আফ্রিকার মতো একটা শক্তিশালী দলকে বাংলাদেশ 113 রানে গুটিয়ে দিয়েছে। ক্রেডিট গোস টু দ্য বোলার অফকোর্স। বিশেষ করে বাংলাদেশের যে পেসাররা, আপনি একটু বাংলাদেশের পেসারদের কালকের পারফরমেন্সটা মূল্যায়ন করবেন। পেসারদের কালকের পারফরমেন্সে আমি বলবো তাসকিন সাকিব যে বলটা তানজিম সাকিব যে প্রথমে যে ডিভাস্টিং বোলিং আমি বলবো, এবং টিমকে একটা বিরাট অ্যাডভান্টেজ পজিশনে এনে দিয়েছিল। পাশাপাশি আবার আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে তাদের প্রফেশনাল ক্রিকেটকে। সেটা হচ্ছে আপনি ক্লাসেন এবং মিলার যেই এইরকম একটা সিচুয়েশন থেকে কিন্তু তাদের 50 রান প্লাস যে একটা ইনিংস খেলেছে, এটা কিন্তু একটা প্রফেশনালিজমের আরেক উদাহরণ। হ্যাঁ, যে বিগ ম্যাচ টেম্পারমেন্ট বা সিচুয়েশন বুঝে খেলা, তারা কিন্তু রান রেটটাও মেনটেন করে গেছে। প্রথম দিকে তো বোধহয় 12-13 রান ছিল যখন, তখন 4 ওভার রান রেট বলতে অন্তত পাওয়ার প্লেতে ওরা মাত্র 24 রান পেয়েছে, 4টা উইকেট চলে গিয়েছিল। রাইট, 4টা উইকেট চলে গেছে, সেইখান থেকে 22-23 রানে সম্ভবত। জি, তো সেইখান থেকে যে তারা 56 সম্ভবত রান একটা পার্টনারশিপ তারা খেলেছে, এখানেই তো একটা প্রফেশনালিজমের ব্যাপার আসে, যেটা আমাদের ব্যাটিংয়েও আমরা দেখেছি। হৃদয় এবং মাহমুদুল্লাহ কিন্তু ধরে ধরে খেলতে পারছিল। জি, কিন্তু তারা ম্যাচের অনেকটা একদম অনেকটা ভালো একটা পজিশনে নিয়ে আসছিল, যেটা বল এবং রিমেইনিং বল অ্যান্ড রানের মধ্যে ডিফারেন্সটা খুবই কম হয়ে গেছিল, যেটা খুব ইজিলি চেজেবল ছিল একটু উইকেট দেখে খেলতে পারলে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় যখন ব্যাটিং করছিলেন, আমার কাছে মনে হয়েছে, পার্সোনালি মনে হয়েছে তারা অনেক ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলছেন। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ এক পাশ থেকে তিনি সিঙ্গেলস বের করার চেষ্টা করছিলেন, অন্য প্রান্তে তাওহিদ হৃদয় সুযোগ পেলেই একটা বাউন্ডারি এনে দেওয়ার চেষ্টা করছিলেন। এই উইকেটে সাধারণত আমরা যেটা দেখছি যে নিউ ইয়র্কের যে মাঠটাতে খেলা হচ্ছে, সেখানে কিন্তু আউটফিল্ডও খুব একটা ব্যাটসম্যানদের পক্ষে কাজ করছে না, কারণ খুবই স্যান্ডি আউটফিল্ড, সেখানে আসলে বল বাউন্ডারি পার করা এত সহজ না। তারা খুবই ক্যালকুলেটিভ ক্রিকেট খেলছিলেন, কিন্তু তার আগে যারা খেলে গেছেন তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। বিশেষ করে শান্ত ক্যাপ্টেন এবং সাকিব আল হাসান দুজনই প্রায় একই টাইপের বলে আউট হয়েছেন, যেভাবে পুল শট করতে গিয়ে আউট হয়েছেন। আমার কাছে মনে হয়েছে ওই সময়ে সিচুয়েশন অনুযায়ী ওই সময় আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে এক ধরনের লাক্সারি। আপনার কাছে মনে হয় তাদের মতো ক্রিকেটারদের কাছ থেকে কি তখন এটা প্রত্যাশিত ছিল? ওভারঅল যদি টোটাল ইনিংসটাকে আপনি ক্যালকুলেশন করেন, আমার এখানে কখনোই কিন্তু আমার বাউন্ডারির প্রেশার ছিল না। রাইট, যেটা জেনারেলি টি-20তে একটা আস্কিং রান রেট আমার বিশাল 10 রান 12 রানের একটা ওভার প্রতি রানের একটা যে প্রেশার থাকে, সেখানে আমার অ্যাটলিস্ট ওভারে 2টা বাউন্ডারি বের করতে হবে, অথবা একটা ওভার বাউন্ডারি 2টা ডবল, সিঙ্গেলস না হয়ে 2টা ডবলস, এরকম করে 10 রান আসে। এইভাবে যে তাদের ক্যালকুলেশন করে খেলতে, এই প্রেশারটা আমরা ফ্রম দ্য বিগিনিং আমরা কিন্তু ফেস করি নাই। রাইট, ওরা একটা
অকওয়ার্ড পজিশন থেকে ওরা মানে 100+, আমি তো ধরে নিয়েছিলাম হয়তো 100ও হবে না, বাট ক্লাসেন এবং মিলারকে মানে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে ফর দেয়ার ইনিংস, যে যত রানই করুক, কিন্তু সিচুয়েশন বুঝে দুইজন যে দায়িত্বপূর্ণ ব্যাটিং করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার তো রানের কোনো তাড়া ছিল না, আস্কিং রান রেট প্রয়োজনে 7 হলেও এটা করার মতো কোনো অস্বাভাবিক কিছু নেই। আমার হাতে যদি 7 আস্কিং রান রেট কিন্তু একেবারে লাস্ট ওভার বা সেকেন্ড লাস্ট ওভারের আগ পর্যন্ত কখনো 7 ক্রস করে নাই। 7 ক্রস করে নাই, তো আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাতে যদি 7 উইকেট থাকে, আমার হাতে যদি 6 উইকেট থাকে, আমার অটোমেটিক ক্রিজের ব্যাটসম্যানের মানে কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকে। জি, এখন এই জিনিসটাকে এখন তাদের আমি লাউজি শট বলবো না, বাট আমার কথা যে সিচুয়েশন বুঝে খেলা, সিঙ্গেলস করে খেলতো অটোমেটিকলি আপনি 6 বলের ওভারে 2টা একটা লুজ বল পাবেন, যেটা আমাদের ব্যাড লাক মাহমুদুল্লাহ রিয়াদ যেই বলটা, দ্যাট ইজ জুসি ফুল টস বলবো আমি, লো ফুল টস হতে পারে বাট ওটা জুসি ফুল টসই বলা যায়, বাট আমার দুর্ভাগ্য ব্যাটের ইঞ্চি 2 উপর নিচে হয়ে গেছে, যেটা হলে হয়তো বা পারফেক্ট একেবারে ব্যাটের মানে মিডলিংটা যদি 100% হতো, তাহলে আমি তো মনে করি বলটা আরও 5 থেকে 7 গজ বাইরে যেয়ে পড়তো, বাট এটা আমার দুর্ভাগ্য যে স্কাই হয়ে গেছে, এটা টাইমিংয়ের হেরফেরের কারণে। তা এখন আমার কথা হচ্ছে সেটা সে মানে সময়ের প্রয়োজনে তাকে বাধ্য হয়ে সেই শট নিতে হয়েছে, কিন্তু সাকিব বা শান্ত ওরা যেই সময়টা ব্যাটিং করেছে তাদের এই প্রেশারটা ছিল না। রাইট। আমার রান রেট আমি আগায় যাওয়ারও আমার দরকার নেই, আমি সিঙ্গেলসের উপরে খেলে আমি 2-1টা লুজ বল পাবই, সেটাকে যদি আমি ইউটিলাইজ করতে পারি তাহলে আমার জন্য এনাফ। আমি সিঙ্গেলসের উপর বেস করে খেলতে পারতাম, কারণ আমার কি ইজি একটা ওয়ে ছিল। কিন্তু এই যে আপনি যে কথাগুলো বলছেন, আমি যে কথাগুলো বলছি, বা আমরা যদি কোনো সাধারণ সমর্থকের কাছে যাই, তারাও কিন্তু বলবে যে ওই সময়টাতে আসলে সাকিব বা শান্তর এই দায়িত্বপূর্ণ যে শটটা বলতে খেলার যেটা কথা। বুঝেন, সাকিবেরও বোঝা উচিত যে সাকিবের কাছে একটা দেশবাসীর মানে চাওয়াটা কীরকম, শান্তর কাছে দেশবাসীর চাওয়াটা কীরকম। তারপরে তো একটা ব্যাপার থাকেই যে শান্ত দেখতেছে যে লাস্ট কয়েকটা ম্যাচে তার মানে ধারাবাহিকতার বাইরে সে, জি। তাকে তো আরেকটু সংযত হওয়া উচিত ছিল, বিষয়টা এরকম। একই সঙ্গে শুধুমাত্র যে সে নিজে পারফরমেন্স খারাপ হচ্ছে বা ওই সময় দলের সিচুয়েশন অনুযায়ী ওইটা একটা ব্যাপার, বিশ্বকাপে দল খেলতে গেছে, সেখানে সাকিব আল হাসানের অনেক বড় দায়িত্ব আছে। আজকে যেটি বীরেন্দর সেহবাগ বলছিলেন যে সাকিব সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দল কিন্তু তাকে নিয়েছে। এমন না যে সাকিব আল হাসান যে কন্টিনিউ টি-20 ক্রিকেটকে খেলছেন এমনও না, তিনি টি-20তে ফিরেছেন জাস্ট বিশ্বকাপে যাওয়ার কয়েকদিন আগে। তার আগে 1 বছর তিনি টি-20 ক্রিকেটটা খেলেননি। তারপরেও দল যে তার উপর আস্থাটা রেখেছে বা তাকে টিমে রেখেছে, অন্য কোনো দেশে হইলে হয়তো সাকিব আল হাসানের মতো সাকিব আল হাসান না, যে কোনো ক্রিকেটারের জন্য 1 বছর গ্যাপ দিয়ে আসার পরে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা নিয়েও প্রশ্ন উঠতো। শুধুমাত্র সাকিব বলেই সেই প্রশ্নটা ওঠেনি, কিন্তু তিনি কি সেভাবে ডেলিভার করতে পারছেন? শুধুমাত্র ব্যাটিংয়ে না, আমরা বোলিংয়েও দেখেছি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলেছে তিনি উইকেট শিকার করেছেন মাত্র 1টি। এইখানে আপনি আবার টুর্নামেন্টে যদি আরেকটা জিনিস দেখেন, যেমন আপনি ইন্ডিয়াতে যে পেস বলার, আপনি সিরাজ বলেন, বুমরা বলেন, কিংবা হর্ষদীপ বলেন, হ্যাঁ, তারপরে অস্ট্রেলিয়ান যদি কামিন্স বলেন, আপনার এটা কি বলে, মিচেল স্টার্ক আছেন, মিচেল স্টার্ক বলেন, মানে পেস বোলাররা কিন্তু এই উইকেটে একটু ভালো সাফল্য পাচ্ছে আমি বলবো। হ্যাঁ, সেই তুলনায় ব্যাটসম্যানদেরকে বাধ্য হয়ে কিন্তু চড়াও হয়ে খেলতে হচ্ছে স্পিনারদের উপরে। তো সেইখানে তো মানে খুব একটা খারাপ যে একদম বোলিংটা ভালো হয়েছে, বাট আমি বললাম যে দায়িত্বপূর্ণ আর একটু ব্যাটিংটাতে যদি সে একটু মনোযোগী হয়। মনোযোগী বলতে এটা যে সিচুয়েশান, আমার তো কোনো প্রেশার ছিল না। আস্কিং রান রেট ফ্রম দ্য বিগিনিং 6, 20 ওভারে 120 না, লেসার দেন 6। তো সেইখানে আর আস্কিং রান রেট কখনোই আমার 7-এর উপরে উঠে নাই। তাহলে পরে আমি লাউজি শট বলবো না, বাট আমার এখানে শট খেলার প্রয়োজন, আমি লেট মি প্লে সিঙ্গেলসের উপরে আমি খেলি। আর ব্যাটসম্যানদের যদি ওইরকম বলা থাকতো তাহলে আমি পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করতাম, সেটা ভিন্ন জিনিস। জি, ব্যাপারটা এইরকম। কিন্তু আর 2টো ম্যাচ বাংলাদেশের হাতে আছে, এবং যদি বাংলাদেশ বিশ্বকাপে আর টিকে থাকতে চায়, সুপার 8-এ যেতে চায়, হয়তো একটা ম্যাচ জিতলেও বাংলাদেশের নানা হিসেব নিকেশ থাকবে, কিন্তু 2টো ম্যাচ জিতলেই বাংলাদেশ সহজে চলে যাবে। তার আগে নেদারল্যান্ডসের এগেনস্টে বাংলাদেশ খেলবে, নেক্সট যে ম্যাচটি আছে আর 2 দিন পরেই, সেই ম্যাচটিতে বাংলাদেশ নেদারল্যান্ডসের এগেনস্টে খেলবে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে আমরা এই দলটার কাছেই হেরেছি। আবার বাংলাদেশের ম্যাক্সিমাম ক্রিকেটারদের যে ফর্ম, আমরা যদি বোলারদেরকে একপাশে রাখি এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয়কে যদি সরিয়ে রাখি, সেক্ষেত্রে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের কাছ থেকে কিন্তু আমরা পারফরমেন্স পাচ্ছি না। বিশেষ করে ব্যাটসম্যানদের উপরের আমরা যে লিটন, সৌম্য, তানজিদ তামিম, শান্ত এবং
সাকিব আল হাসান, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য পরে দুটো ম্যাচে আসলে করণীয় কি হবে একটু ছোট করে বলুন। আমার তো মনে করেন যে ব্যাটসম্যানদের মধ্যে আপনি স্কোর কার্ড দেখলেই বুঝতে পারবেন, একটাই আমার 30+ ইনিংস যেটা হৃদয় খেলেছে। জি, আদার দেন দিস সবাই 12-13 সবাই এই জিনিসটা। অ্যান্ড অন্যান্য ম্যাচে মোটামুটি ধারাবাহিকতা বলতে যেটা আমরা মিন করি সেটা একমাত্র মাহমুদুল্লাহর মধ্যেই আছে। মাহমুদুল্লাহ কম বেশি একটা দায়িত্ব নিয়ে খেলে যাচ্ছে এবং তার কাছে টিমের এক্সপেকটেশনটাও ওইভাবে সে সফল হয়েছে যে আমরা তার উপর ডিপেন্ড করতে পারি, সেই জিনিসটা প্রুভ করেছে। বাট আমার কেন জানি মনে হয় যে আরেকটু সিনসিয়ার হওয়া প্রয়োজন। এক্স্যাক্টলি। আমাদের এই যে শান্ত বলেন, সাকিব বলেন বা লিটন দাস বলেন, সৌম্য বলেন, এদের আরেকটু সংযত হওয়া উচিত। আমার কথা হচ্ছে আপনি অন্যান্য ওয়ার্ল্ড ক্লাস কিছু ব্যাটসম্যান আপনি মিলারকে দেখেন বা অন্যান্য প্লেয়ারদেরকে আপনি দেখেন, প্রাইমারি স্টেজে তারা কিন্তু একটু সময় নিচ্ছে, বাট সেটা তারা কভার করে দিচ্ছে আফটার সেট হয়ে যাওয়ার পরে। রাইট, সেই জিনিসগুলো কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারছি না বা ইমপ্লিমেন্ট করতে পারছি না। রাইট। বাংলাদেশের ক্রিকেটারদের আরেকটু দায়িত্ব জ্ঞান নিয়ে আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে, সিচুয়েশন বুঝে খেলতে গেলেই অনেক। এক্স্যাক্টলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি 20 কোটির আজকের আয়োজন।